শীতের মরশুমে কখনো খেজুরের রস খেয়েছো? ভোরে খেজুরের রসের ধোঁয়া ধোঁয়া কেমন একটা সোদা সোদা গন্ধ। খেয়ে দেখো, ভেতর গুড়গুড় গুড়গুড় করবে। আমি তোমাদের রস খাওয়াবো না, রসের গল্প শোনাবো। নরেন্দ্র মিত্রের গল্প রস। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুরের বাগান ঝুঁটতে শুরু করলো মোতালেব। তারপর দিন 15 যেতে না যেতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়াপড়শি সবাই তো অবাক। এই অবশ্য প্রথম সংসার নয় মোতালেফের। এর আগের বউ বছরখানেক আগেই মারা গেছে। তবু 25-26 বছরের জোয়ান পুরুষ মোতালেফ। আর মাজু খাতুন 30-এ না পৌঁছাতেই তার কাছাকাছি গেছে। ছেলেপুলের ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই। মেয়ে ছিল একটি। কাঠিখালির শেখদের ঘরে বিয়ে দিয়েছে, কিন্তু ঝামেলা যেন নেই। তেমনি মাজু খাতুন আছেই বা কি? ব্যাংক সিন্ধুক ভরে যেন কত সোনাদানা রেখে গেছে রাজেক মৃধা। মাঠ ভরে যেন কত ক্ষেত খামা রেখে গেছে, যে তার ওয়ারিস পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটাটাই শুধু পেয়েছে কাঠাখানেক, আর আছে একখানি পড়ো সনের কুঠো, মানে পড়ে যাব পেরে যাব এই রকম খড়ের কুঠির। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বা এমন কি একখানা ডানা কাটা হুড় পরীর মতো চেহারা। তো দাঙাল মেয়ে মানুষের আঁট সাঁট শক্ত গঠনটুকু ছাড়া কি আছে মাজু খাতুনের, যা দেখে ভালো মানুষেরা মন তাদের মুগ্ধ হবে? শিকদার বাড়ি কাজী বাড়ির বৌঝিরা হাসাহাসি করল। তুক করেছে মাগি, ধুলা পড়া দিয়েছে চোখে। মুন্সিদের ছোট বউ সাকিনা বলল, দিচ্ছে তো ভালোই করছে, দেবে না? অমন মানুষের চোখে ধুলা পড়া দেওয়ায় তো কাম। খোদা তো পাতা দেয় নাই চোখে। দেখছ তো কেমন টেঁড়াইয়া টেঁড়াইয়া চায়, ধুলা ছিটাইয়া থাকে তো বেশ করেছে। কথাটা মিথ্যা নয়। চাউনিটা একটু তেরছা তেরছা মোতালেফের। বেছে বেছে সুন্দর মুখের দিকে তাকায় সে। সুন্দর মুখের খোঁজ করে ঘোর তার চোখ দুটি। অল্প বয়সী খুবসুরত চেহারার একটি বউ আনবে ঘরে। এতদিন ধরে সেই চেষ্টাই সে করে এসেছে, কিন্তু পরে দরে পটেনি কার সঙ্গে। যারই ঘরে একটু ডাগর গোছের সুন্দর মেয়ে আছে, সেই হেঁকে বসেছে 5-20-7-20 টাকা। মোতালেবের সবচেয়ে পছন্দ হয়েছিল ফুলবানুকে। চরকান্দায় এলেম শেখের মেয়ে ফুলবানু। 18-19 বছর বয়স হবে। রসের টলমল করছে সর্বাঙ্গ, টকবক করছে তার মন। ইতিমধ্যে অবশ্য 1-2 হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে কষ্ট দেয়, মারধর করে, এই সব অজুহাতে তালাক নিয়ে এসেছে কৈডুবির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স তো বেশি নয়, আর চেহারাও সুন্দর বলে গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্যই ইচ্ছা করে নিজে ঝগড়া কোন্দল বাঁধিয়েছে তার সঙ্গে। কিন্তু 1 হাত ঘুরে এসেছে বলে কিছু ক্ষয়ে তো যায়নি ফুলবানু, বরং চেকনাই আরও জেল্লা খুলেছে দেহে। রসের ঢেউ খেলে যাচ্ছে মনের মধ্যে। চরকান্দায় নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মোতালেব। এক নজরেই বুঝেছিল যে সেও তার নজরে পড়েছে। চেহারাখানা তো বেমানান নয় মোতালেবের। নীল লুঙ্গি পরলে ফর্সা ছিপছিপে চেহারায় চমৎকার খোলায়েত হয় তার রং। তাছাড়া এমন ঢেউ খেলানো টেরিকাটা বাবরি বা এতল্লাটে কয়জনের মাথায় আছে? ফুলবানুর সুনজরের কথা বুঝতে বাকি ছিল না মোতালেবের। খুঁজে খুঁজে গিয়েছিল সে এলেম শেখের বাড়িতে।
কিন্তু এলেম শেখ আমল দেয়নি। বলেছে গতবার যথেষ্ট শিক্ষা হয়েছে তার, এবার আর না দেখে শুনে যাত্রার হাতে মেয়ে দেবে না। আসলে টাকা চাই এলেম। গাঁঠের করি যা খরচ করতে হয়েছে মেয়েকে তালাক নেওয়াতে গিয়ে, সুদে আসলে তা পুড়িয়ে নিতে চায় সে। গুনাগার চার সেই লোকসানের আঁচ নিয়ে দেখেছে মোতালেব, সে গুনাগার 2-1 কুড়ি নয়, 5 কুড়ি একেবারে। তার কমে কিছুতেই রাজি হবে না এলেম। কিন্তু এত টাকা সে দেবে কোত্থেকে? মুখ ভার করে চলে আসছিল মোতালেব। আশেওয়ারা আর চোখ উদানের আগাছার জংলা ভিটার মধ্যে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাঁকে জল নিয়ে চলেছে ঘাটে। মোতালেব বুঝল সময় বুঝেই দরকার পড়েছে তার জলের। এদিক ওদিক তাকিয়ে ফিক করে একটু হাসল ফুলবানু। কি মেয়া, গোসা কইরা ফিরা চললেছ নাকি? চলবো না? শুনলা না টাকার খাঁকটাই তোমার আব্বাজানের? ফুলবানু বলল, হ শুনেছি। চাইছে তো দোষ হয়েছে কি? পছন্দসই জিনিস নেবা বাজারের গুনা, তার দাম দেবা না? মোতালেব বলল, ও খাক্কাইটা আসলে বাজারের নয়, বাজারের মাইয়ার। হাটে বাজারে গেলেই পারো ধামাই ওইঠা। মোতালেবের রাগ দেখে হাসল ফুলবানু। কেবল ধামাই কেন, পালাই ওইঠা বসবো। মুঠ ভৈরা ভৈরা সোনা জহরত ওজন কইরা দেবা পালায়। বোঝবা ক্ষমতা, বোঝবা কেমন পুরুষ মেয়ে মানুষের মুঠ। মোতালেব হনহন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকলো পিছন থেকে, ও সুন্দর মিয়া, রাগ করিলা? শোনো শোনো। মোতালেব ফিরে তাকিয়ে বলল, কি শুনবো? এদিক ওদিক তাকিয়ে আর একটু এগিয়ে এলো ফুলবানু। শোনবা আবার কি? শোনবা মনের কথা। শোনো, বাজারের মাইয়া টাকা চায় না, সোনাদানা চায় না, কেবল মন রাখতে চায় মনের মাইনেসের ত্যাগ দেখতে চায়, বুঝছ? মোতালেব ঘাড় নেড়ে জানায় বুঝছে। ফুলবানু বলল, তাই বইলা আকাশ কুসুম কইরো না মিয়া, জমি ক্ষেত বেচতে যাইও না। বেচারার মতো জমি ক্ষেত অবশ্য মোতালেবের নেই, কিন্তু সে গুমোর ফুলবানুর কাছে ভাঙল না। মোতালেব বলল, আচ্ছা শীতের কয়টা মাস যাওক, ত্যাগও দেখাবো মনও দেখাবো, কিন্তু বিবিজানের সবুর থাকবে কি দেখবার মতো? ফুলবানু হেসে বলল, খুব থাকবে। তেমন বেবসুর বিবি ভাইব না আমাকে। গায়ে এসে আর একবার ধারের চেষ্টা করে দেখল মোতালেব। গেল মালিক বাড়ি, মুখুজ্জে বাড়ি, শিকদার বাড়ি, মুন্সি বাড়ি, কিন্তু কোথাও সুরাহা হয়ে উঠল না টাকার। নিলে তো আর সহজে হাত উপুর করার অভ্যেস নেই মোতালেবের। ধারের টাকা তার কাছ থেকে আদায় করে নিতে বেজায় ঝামেলা। সাধ করে কে পোয়াতে যাবে সেই ঝক্কি? কিন্তু নগদ টাকা ধার না পেলেও শীতের শুরুতেই পাড়ার 4-5 কুড়ি খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেব। গত বছর থেকেই গাছের সংখ্যা বাড়ছিল। এবার চৌধুরীদের বাগানে 1.5 কুড়ি গাছ বেশি হলো। গাছ কেটে হাঁড়ি পেতে রস নামিয়ে দিতে হবে। অর্ধেক রস মালিকের, অর্ধেক তার। মেহনত কম নয়। একটি করে এতগুলো গাছের শুকনো মরা ডালগুলো বেছে বেছে আগে কেটে ফেলতে হবে। বালিকা চায় ধার তুলে তুলে জুত সই করে নিতে হবে ছ্যান। তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা চেঁচে তার মধ্যে নল পুঁততে হবে সরু কঞ্চি কেটে। সেই নলের মুখে লাগান সই করে বাঁধতে হবে মেটে হাঁড়ি। তবে তো রাত ভরে টুপ টুপ করে রস পড়বে সেই হাঁড়িতে। অনেক খাটুনি, অনেক খেজমত,
শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বের করতে হলে আগে ঘাম বের করতে হবে গায়ের। এ তো আর মায়ের দুধ নয়, গাইয়ের মুখ নয় যে বোঁটার বানে মুখ দোয়ালেই হলো। অবশ্য কেবল খাটতে জানলেই তো হবে না, গাছে উঠতে নামতে জানতেও তো হয়, তারও তো গুণ থাকতে হবে হাতে। যে ধারালো ছ্যান একটু চামড়ায় লাগলে ফিনকি দিয়ে রক্ত ছেটে মানুষের গা থেকে, হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভিতর থেকে মিষ্টি রস চুইয়ে পড়ে। এ তো আর ধান কাটা নয়, পাকা কাটা নয় যে কাঁচির কোঁচে গাছের গোড়া শুদ্ধ কেটে নিলেই হলো। এর নাম খেজুর গাছ কাটা। কাটতেই হবে, আবার হাত বুলাতেও হবে। খেয়াল রাখতে হবে গাছ যেন ব্যথা না পায়, যেন কোনো ক্ষতি না হয় গাছের। একটু এদিক ওদিক হলে বছর ঘুরতে না ঘুরতে গাছের দফা রফা হয়ে যাবে, যার মুখে দেওয়া যাবে না গাছের। যে গাছের গুঁড়িতে ঘাটের পৈঠা হবে, ঘরের পৈঠা হবে, কিন্তু ফোঁটায় ফোঁটায় সে গাছ থেকে হাঁড়ির মধ্যে রস ঝরবে না সারা রাত ভরে। খেজুর গাছ থেকে রস নামাবার বিদ্যে মোতালেব নিজে হাতে শিখিয়েছিলেন রাজেক মৃধা। রস সম্বন্ধে এত সব তত্ত্বকথা আর বিধিনিষেধ তার মুখেই শোনা। রাজেকের মতো এমন নাম ডাকাওয়ালা গাছই ধারে কাছে ছিল না। যে গাছের প্রায় 12 আনাই শুকিয়ে এসেছে, সে গাছ থেকেও রস বেরুতো রাজেকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলে যে গাছ থেকে রস পড়তো আধ হাঁড়ি, রাজেকের হাতে পড়লে সে রস গলা হাঁড়িতে উঠত। তার হাতে খেজুর গাছ ছেড়ে দিলে নিশ্চিন্ত থাকতো গৃহস্থরা, গাছের কোনো ক্ষতি হতো না, রসও পড়তো হাঁড়ি ভরে। বছর কয়েক ধরে রাজেকের সাগরেদ হয়েছিল মোতালেব। পিছনে পিছনে ঘুরত, কাজ করতো সঙ্গে সঙ্গে। সাগরেদ 2-4 জন আরও ছিল রাজেকের, শিকদারের মকবুল, কাজীদের ইসমাইল, কিন্তু মোতালেবের মতো হাত পাকেনি কারো। রাজকের স্থান আর কেউ নিতে পারেনি তার মতো। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না, কুড়িয়ে কুড়িয়ে রসের হাঁড়ি বয়ে আনলেই তো হবে না। বাঁশের বাখারির ভাড়ায় ঝুলিয়ে রস জাল দিয়ে গুড় করার মতো মানুষ তো চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেরে আনতে পারে, কিন্তু উনান কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করার ভার মেয়ে মানুষের উপর। শুধু কাঁচা রস দিয়ে তো লাভ নেই, রস থেকে গুড় আর গুড় থেকে পয়সায় কাঁচা রস যখন পাকা রূপ নেবে, তখন সিদ্ধি কেবল তখনই সার্থক হবে সকল খেজমত মেহনত। কিন্তু বছর 2 ধরে বাড়িতে সেই মানুষ তো নেই মোতালেফের। ছেলেবেলায় মা মরেছে, 2 বছর আগে বউ মরে ঘর একেবারে খালি করে দিয়ে গেছে। সন্ধ্যার পর মোতালেব এসে দাঁড়ালো মাজু খাতুনের ঝাঁপাটা ঘরের সামনে। জাগানো আছো নাকি মাজু বিবি? ঘরের ভেতর থেকে মাজু খাতুন সাড়া দিয়ে বলল, কেডা? আমি মেতালেব। শুইয়া পড়িছ বুঝি? কষ্ট কইরা উইঠা যদি ঝাঁপটা একবার খুইলা দিতা, কয়টা কথা কইতাম তোমার সাথে। মাজু খাতুন উঠে ঝাঁপ খুলে দিয়ে বলল, কথা সে কি কথা কবা তা তো জানি। রসের কাল আইসে আর মনে পইরা গেছে মাজু খাতুনের, রস জাল দিয়া দিতে হবে তো, কিন্তু সেরে 4 আনা কইরা পয়সা দেবে মিয়া, তার কমে পারবো না, গতরের সুখ নাই এবছর। মোতালেব মিষ্টি করে বলল, গতরেরা দোষ কি বিবি? গতর তো মনের হাত ধইরা ধইরা চলে, মনের সুখই গতরের সুখ। মাজু খাতুন বলল, তা যাই হোক, কও মিয়া, 4 আনা কম আমি এবার পারবো না। মোতালেব এবার মথুর ভঙ্গিতে হাসল। 4 আনা কেন বিবি, যদি 16 আনায় দিতে রাজি হই?
রাজি হবা তো নিতে? মোতালেবের হাসির ভঙ্গিতে মাজু খাতুনের বুকের মধ্যে একটু যেন কেমন কেমন করে উঠল, কিন্তু মুখে বলল, মোতার রঙ্গ তামাশা থুইয়া দাও মেয়া, কাজের কথা কবা তো কও, নইলে যাও শুই গিয়া। মোতালে বলল, শৈবা তো বটেই, রাত তো শুইয়া ঘুমাবার জন্যই, কিন্তু শুইলেই কি আর চোখে ঘুম আইসে মাজু বিবি? না চাইয়া চাইয়া এই শীতের লম্বা রাতটা কাইটটা যায়। ইশারা ইঙ্গিত রেখে এরপর মোতালেব আরও স্পষ্ট করে খুলে বলল মনের কথা। কোনো রকম অন্যায় সুবিধা সুযোগ নিতে চায় না সে। মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকা করে নিয়ে যেতে চায় মাজু খাতুনকে। ঘর গৃহস্থী 16 আনা ভার তুলে দিতে চায় তার হাতে। প্রস্তাবটা শুনে মাজু খাতুন প্রথমে অবাক হয়ে গেল, তারপর একটু ধমকে সুরে বলল, রঙ্গ তামাশার আর মানুষ পাইলা না তুমি? কেন, কাঁচা বয়সের মাইয়া পোলার কি অভাব হয়েছে নাকি দেশে, যে তাগত হইয়া তুমি আইসা আইসা পড়ছো আমার দুয়ারে? মোতালেব বলল, অভাব হবে কেন মাজু বিবি, কম বয়সী মাইয়া পোলা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচা রসের হাঁড়ি। কথার ভঙ্গিতে একটু কৌতুক বোধ হলো মাজু খাতুনের। বলল, সাচাই নাকি? আর আমি? তোমার কথা আলাদা, তুমি হইলা নেশার কালে তাড়ি আর নাস্তার কালে গুড়, তোমার সাথে তাগ্য তুলনা। তখনকার মতো মোতালেব বিদায় দিলেও তার কথাগুলো মাজু খাতুনের মন থেকে সহজে বিদায় নিতে চাইল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালেবের কথাগুলো মনের ভেতরটায় কেবলই তোলপাড় করতে লাগলো। মোতালেবের সঙ্গে পরিচয় অল্প দিনের নয়। রাজেক যখন বেঁচে ছিল তার সঙ্গে সঙ্গে থেকে যখন কাজকর্ম করতো মোতালেব, তখন থেকেই এ বাড়িতে তার আনাগোনা, তখন থেকেই জানাশোনা দুইজনের। কিন্তু সেই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না। মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা চলতো, কিন্তু তার বেশি এগুবার কথা মনেই করেনি কারোর। মোতালেবের ঘরে ছিল বউ, মাজু খাতুনের ঘরে ছিল স্বামী। স্বভাবটা একটু কঠিন আর কাঠখোট্টা ধরনেরই ছিল রাজেকের। ভারী কড়া কড়া চাঁচা ছোলা ছিল তার কথাবার্তা। শীতের সময় কুড়িতে কুড়িতে রসের হাঁড়ি আনতো মাজু খাতুনের উঠানে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়ে করতো পাটালি গুড়। হাতের গুণ ছিল মাজু খাতুনের। তার তৈরি গুড়ের সে 2 পয়সার বেশি দরে বিক্রি হতো বাজারে। রাজেক মরে যাওয়ার পর পাড়ার বেশিরভাগ খেজুর গাছই গেজে গেছে মোতালেবের হাতে। 2-1 হাঁড়ি রস কোনোবার ভদ্রতা করে তাকে খেতে দেয় মোতালেব, কিন্তু আগেকার মতো হাঁড়িতে আর হাঁড়ি হাঁড়ি ভরে যায় না তার উঠানে। গতবার মাসখানেক তাকে রস জাল দিতে দিয়েছিল মোতালেব। চুক্তি ছিল 2 আনা করে পয়সা দেবে প্রতি সেরে, কিন্তু মাসখানেক পরেই সন্দেহ হয়েছিল মোতালেবের। মাজু খাতুন গুড় চুরি করে রাখছে, অন্য কাউকে দিয়ে গোপনে গোপনে বিক্রি করাচ্ছে সেই গুড়। 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেব। ফলে মতামতান্তর হয়ে সে বন্দোবস্ত ভেঙে দিয়েছিল। কিন্তু এবার তার ঘরে রসের হাঁড়ি পাঠাবার প্রস্তাব নিয়ে আসেনি মোতালেব, মাজু খাতুনকেই নিজের ঘরে নিয়ে যেতে এসেছে। তার ঘরে রসের হাঁড়ি পাঠাবার প্রস্তাব তো নয় এটা। এ প্রস্তাব পাড়ার বুড়োদের দলে আরও করেছে 2-1 জন, কিন্তু মাজু খাতুন কান দেয়নি তাদের কথায়। ছেলে ছোংরাদের মধ্যে যারা একটু বেশি বাড়াবাড়ি রকমের ইয়ার্কি দিতে এসেছে তাদের কান কেটে নেওয়ার ভয় দেখিয়েছে মাজু খাতুন। কিন্তু মোতালেবের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাকে যেন তেমনভাবে তাড়ানো যায় না। তাকে তাড়ালেও তার কথাগুলো ফিরে ফিরে আসতে থাকে মনের মধ্যে। পাড়ার এমন চমৎকার কথা বলতে না পারায় আর কেউ নেই, এমন খুবসুরত মুখ কারোর নেই, এমন মানানসই কথাও নেই কারোর মুখে। মোতালেবকে আরও আসতে হলো 2-1 সন্ধ্যায়।
তারপর নীল রঙের জোনাকি শাড়ি পরে রং বেরঙের কাঁচের চুড়ি হাতে দিয়ে মোতালেবের পিছনে পিছনে তার ঘরের মধ্যে ঢুকলো মাজু খাতুন। ঘরদোরের কোনো শ্রী ছাঁদ নেই, ভারী অপরিষ্কার আর অগোছালো হয়ে রয়েছে সব। কোমরে আঁচল জড়িয়ে মাজু খাতুন লেগে গেল ঘরকন্নার কাজে। ঝাড় দিয়ে জঞ্জাল দূর করলো উঠোনের, লেপে পুচে ঝকঝকে তকতকে করে তুলল ঘরের মেঝে। কিন্তু ঘর আর ঘরণীর দিকে তাকাবার সময় নাই মোতালেফের। সে আছে গাছে গাছে। পাড়ায় আরও অনেকের, বসেদের, বাড়ুজ্যেদের গাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেব। গাছ কাটছে, হাঁড়ি পাতছে, হাঁড়ি নামাচ্ছে, ভাগ করে দিচ্ছে রস। পাকাটির একখানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনের মোতালেবের উঠোনের পশ্চিম দিকে। সাড়ে সাড়ে উনান কেটে তার উপর বড় বড় হাঁড়ি জ্বালা বসিয়ে সেই চালাঘরের মধ্যে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রাস জাল দেয় মাজু খাতুন। জ্বালানির জন্য মাঠ থেকে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেব। জোগাড় করে আনে খেজুরের শুকনো ডাল, কিন্তু তাতে কি কুলোয়? মাজু খাতুন ওর বাগান থেকে, জঙ্গল থেকে শুকনো পাতা ঝাঁট দিয়ে আনে বাঁকা ভরে ভরে। পলো ভরে ভরে বিকেলে বসে বসে দা দিয়ে টুকরো টুকরো করে শুকনো ডাল কাটে জ্বালানির জন্য। বিরাম নেই, বিশ্রাম নেই, খাটুনি গায়ে লাগে না। অনেক দিন পরে মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন, মনের মতো মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাটে বাজারে গুড় নিয়ে যায় মোতালেব, বিক্রি করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পরন্ত বেলায় ফের যায় গাছে গাছে হাঁড়ি পাততে। তল্লা বাঁশের এক একটি করে চোঙা ঝুলছে গাছে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চোঙা বেঁধে দিয়ে যায় মোতালেব। সারা দিনের ময়লার রস চোঙাগুলোর মধ্যে জমা থাকে। চোঙা বদলে গাছ চেঁচে হাঁড়ি পাতে বিকেলে এসে। চোঙার ময়লার রস ফেলা যায় না, জাল দিয়ে চিটে গুড় হয় তাতে তামাক মাখাবার। বাজারে তাও বিক্রি হয় 5 আনা 6 আনা সেরে। 2 বেলা 2 বার করে এতগুলো গাছে উঠতে নামতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেবের। পৌষে শীতে সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে চুইয়ে চুইয়ে। সকালবেলায় রোমশ বুকের মধ্যে ঘামের ফোঁটা চিকচিক করে, পায়ের নিচে দুর্বার মধ্যে চিকচিক করে রাত্রির জমা শিশির। মোতালেবের দেখিয়ে পাড়ার শুদ্ধ পড়শি অবাক হয়ে যায়। চিরকালই অবশ্য খাটিয়ে মানুষ মোতালেব, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করছে দিনে রাতে। এমন কলের মতো পরিশ্রম করতে এর আগে তাকে তো কখনো দেখা যায়নি কোনো দিন। ব্যাপারটা কি? গাছ কাটা অবশ্য মনের মতো কাজই মোতালেবের, কিন্তু পছন্দ সেই মনের মানুষ কি সত্যিই এলো ঘরে? সেরা গাছের সব থেকে মিষ্টি 2 হাঁড়ি রস আর সেরা তিনেক পাটালি গুড় নিয়ে মোতালেব গিয়ে একদিন উপস্থিত হলো চকনন্দায় এলেম শেখের বাড়িতে। সেলাম জানিয়ে এলেমের পায়ের সামনে নামিয়ে রাখলো রসের হাঁড়ি, গুড়ের সাঁঝি। তারপর কোঁচার খুঁটের বাদন করে বের করলো 5 খানা 10 টাকার নোট। বলল, অর্ধেক আগাম দিলাম মেয়া যান। এলেম বাবা, আগাম কিসের? মোতালেব বলল, আপনার মাইয়ার। তাজা কর করে নোট বেছে নিয়ে এলেন মোতালেব। কেনায় কিনারে চুল পরিণাম চিঁড়ে যায়নি কখনো, কোনো জায়গায় ছাপ লাগেনি ময়লা হাতের। নগদ 50 টাকা। নোটগুলোর উপর হাত বুলোতে বুলোতে এলেম বলল, কিন্তু এখন আর টাকা আগাম নিয়ে আমি কি করব মেয়া? তুমি তো শুনলাম নেকা কইরা নিছ রাজেক মেরধার কবিলারে। সতীনের ঘরে যাবে কেন আমার মাইয়া? মাইয়া কি ঝগড়া আর চিল্লাবিল্লি করবে, মারামারি কাটাকাটি কইরা মরবে দিন রাত? মোতালেব মুচকি হাসল, বলল, তার জন্যই ভাবেন কেন মেয়া সাব? গাছের রস যতদিন আছে, গায়ে শীত যদিন আছে, মাজু খাতুনি ততদিন আছে আমার ঘরে। দক্ষিণা বাতাস খেললেই সব সাফ হইয়া যাবে, উইরা যাবে।
এলেম শেখ জলচৌকি এগিয়ে দিল মোতালেবকে বসতে। হাতের হুঁকোটা এগিয়ে ধরল মোতালেবের দিকে। তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার সাজাই জিনিস আছে মিয়া, সুখ আছে তোমার সাথে কথা কইয়া কাম কইরা। ফুলবানুকে একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালেব। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানু কিছু বাকি ছিল না। তবু মোতালেবকে দেখে ঠোঁট ফুলানো ফুলানো ফুলবানু, বেসবুর কেডা হইল মেয়া? বেসবুর আমি না আপনি? এদিকে আমি রইলাম পাত চাইয়া, তুমি ঘরে নিয়া ঢুকলা আর একজনারে। মোতালেব জবাব দিল, না ঢুইক্কা করি কি? মনের দায়ে জানের দায়ে ব্যথা হয়ে তাকে এই ফন্দি খুঁজতে হয়েছে। ঘরে কেউ না থাকলে পানি চুনি দেয় কে? প্রাণে বাঁচে কি করে? ঘরে কেউ না থাকলে রস জাল দিয়ে গুড় তৈরি করে কে? আর সেই গুড় বিক্রি করে টাকা না আনলেই বা মান বাঁচে কি করে? ফুলবানু বলল, বুঝলাম, মানও বাঁচাইলা, জানও বাঁচাইলা, কিন্তু গায়ে যে আর একজনের গন্ধ জড়াই রইল, তা ছাড়াবা কেমনে? মনে এলো মুখ ফুটে এ কথাটা বলল না মোতালেব, যে মানুষ চলে গেলে তার গন্ধ সত্যিই আর একজনের গায়ে জড়িয়ে থাকে না। তা যদি থাকতো তাহলে সে গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরোতে পারত। কিন্তু সে কথা চেপে গিয়ে মোতালেব ঘুরিয়ে জবাব দিল, বলল, গন্ধের জন্য ভাবনা কি ফুল বিবি? সোডা সাবান কিনা দেব বাজার গুনা, ঘাটের পৈঠায় পা ঝুলাইয়া সব তোমারে লইয়া দিব, গতর সুনা ঘইসা বদ গন্ধ উঠাইয়া ফেলব। মুখে আঁচল চাপতে চাপতে ফুলবানু বলল, সাঁচাই নাকি? মোতালেব বলল, সাঁচানা তো কি মিয়া, সুইঙ্গা দেখতো, নতুন মানুষের গন্ধ ভুরভুর করবে গতর, দক্ষিণা বাতাসে চুলের গন্ধে ফুলের গন্ধে ভুরভুর করবে। কেবল সবুর কইরা থাকো আর 2 মাস। ফুলবানু আর একবার ভরসা দিয়া বলল, বেসবুর মানুষ ভাইব্য না আমারে। সে কথা সেই কাজ মোতালেফের। 2 মাসের বেশি সবুর করতে হলো না ফুলবানুকে। গুড় বেচে আরও 50 টাকার জোগাড় হতেই মোতালেব মাজু খাতুনকে তালাক দিল। কারণটাও সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীকে জড়ো সড়ো জানিয়ে দিল। মাজু বিবির স্বভাব চরিত্র খারাপ। রাজেকের দাদা ওয়াহেদ মিধার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, আও ছি 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 ছি, তোমার গতরি কেবল সুন্দর মতি মিয়া, ভিতর সুন্দর না। এত শয়তানি, এত ছলচাতুরি তোমার মনে? গুড়ের সময় পিঁপড়ার মতো লাইগ্গা ছিলা, আর গুড় যেই ফুরাইল অমনি দূর দূর। কিন্তু এত কথা শোনবার সময় নেই মতিলালের, ধৈর্যও নেই। আমের গাছে বোল ভরে উঠল, ডাব গাছের গাছে গাছে গজালো তামাটে রঙের কচি কচি নতুন পাতা। শীতের পরে এলো বসন্ত, মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলের মতো মুখ তার, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, এইবার মানাইছে, এইবার সাঁচাই বাহার খেলছে ঘরে। ফুর্তির অন্ত নেই মোতেলেফের মনে। দিন রাত কিষান কামাই খাটে, তারপর সন্ধ্যা হতে নাতেই এসে আঁচল ধরে ফুলবানুর। ধুইয়া দাও তোমার রান্ধন বারণ, ঘর গেরস্থালি কাছে বসো আইসা। ফুলবানু হাসে, সবুর সবুর, এ কয় মাস কাটাইলা কি কইরা মেয়া? মোতালেব জবাব দেয় খেজুর গাছ লইয়া। নিবিড় বাহুবেষ্টনের মধ্যে দম প্রায় বন্ধ হয়ে আসে ফুলবানুর। একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সেই গাছের কাছেই ফিরে যাও, গাছির আদর গাছেই সইতে পারে। মোতালেব বলে, কিন্তু গাছির কাছেও তো গাছের রস 2
4ই মাসে ফুইরা যায় ফুলবানু, কেবল তোমার রসই বছরে 12 মাস চৈঁসা চৈঁসা পড়ে। মাজু খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রজকের পোড়ো সনের কুঠুরিয়ে। ভেবেছিল আগের মতোই দিন কাটাবে, কিন্তু দিন যদি বা কাটে, রাত কাটে না। মোতালেব তার সর্বনাশ করে ছেড়েছে। পাড়াপড়শিরা এসে সালঙ্করে মোতালেব আর ফুলবানুর রান্না ঘরকন্নার বর্ণনা করে। একটু এবং সকৌতূহলে তিরস্কারের সুরে বলে, না, বউ বউ করে পাগল হইয়া গেল মানুষটা। যেইখানেই যায় বউ ছাড়া আর কথা নাই মুখে। বুকের ভেতরটা জ্বলে ওঠে মাজু খাতুনের। মনে হয় যেন সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে, বুক ফেটে মরে যাবে সে। দিন কয়েক পরে রাজকের বড় ভাই ওয়াদেহি নিয়ে এলো সম্বন্ধ। বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দায় নদীর শেখের সঙ্গে দোস্তি আছে ওয়াহেদের। এক মল্লাই নৌকা বায় মাদির। মাসখানেক আগে কলেরায় তার বউ মারা গেছে। আপগণ্ড ছেলে মেয়ে রেখে অনেকগুলি রেখে গেছে তার বউ। তাদের নিয়ে ভারী মুশকিলে পড়েছে বেচারা। কম বয়সী, ছুরি টুরিতে দরকার নেই তার। সে হয়তো পটের বিবি সেজে থাকবে, ছেলে মেয়ে যত্ন আত্তি করবে না। তাই মাজু খাতুনের মতো একটু ভারীক্ষী, ধীর বুদ্ধি, গৃহকর্মে নিপুণা বউই তার পছন্দ। তার উপর নির্ভর করতে পারবে সে। মাজু খাতুন জিজ্ঞাসা করল, বয়স কত হবে তার? ওয়েহেদ জবাব দিল, তা আমাগো বয়সই হবে, 50-51। মাজু খাতুন খুশি হয়ে ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ, ওই রকমই তার চাই। কম বয়সে তার আস্থা নেই, বিশ্বাস নেই যৌবনকে। তারপর মাজু খাতুন জিজ্ঞাসা করল, গাছি না তো সে? খাজুর গাছ কাটতে যায় না তো শীতকালে? ওয়াহেদ বিস্মিত হয়ে বলল, গাছ কাটতে যাবে কেন? ওসব কাম কোনো দিন কোনো কালেও জানে না সে। বর্ষাকালে নৌকা বয়, শীতকালে কিষান খামারে খাটে, ঘরামির কাজ করে। কেন বউ, গাছি ছাড়া, রসের ব্যাপারী ছাড়া কি তুমি নিকাবাসা করবে না কারোর সাথে? মাজু খাতুন ঠিক উল্টো জবাব দিল, রসের সঙ্গে কিছুমাত্র যার সম্পর্ক নেই, শীতকালে খেজুরাতের ধারে কাছেও সে যায় না। নিকা যদি বসে মাজু খাতুন তার সঙ্গেই বসবে। রসের বাজারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে। ওয়াহেদ বলল, তাহলে কথাবার্তা কই নাদিরের সাথে? সে বেশি কথা কইতে চায় না। মাজু খাতুন বলল, দেরি কইরা কাম কি? দেরি বেশি হইলও না, সপ্তাহখানেকের মধ্যে কথাবার্তা সব ঠিক হইয়া গেল। নাদিরের সঙ্গে এক মল্লাই নৌকায় উঠল মাজু খাতুন। পার হয়ে গেল নদী। মোতালেব স্ত্রীকে বলল, আপদ গেল। পেতনির মতো ফ্যাঁত ফ্যাঁত নিঃশ্বাস ফেলত, চোখের উপর সাবমন্নি করত দিন রাত। তার হাত গুনাতো, বাঁচলাম কি ক ফুলজান? ফুলবানু হেসে বলল, পেতনিরে খুব ডরাও বুঝি মেয়া? মোতালেব বলল, না, এখন তার ডরাই না, পেতনি তো ছুঁইটাই গেল। এখন চোখ মেইলা তো পড়ি, এখন ডরাই পড়ি রে। কেন পড়ি রে, আবার ডর কিসের তোমার? ডর নাই, পাখা মেইলা কখন উইরা যায় তার কি ঠিক আছে? ফুলবানু বলল, না মেয়া, পরীর আর উড়াল দেওয়ার স্বাদ নেই। সে তার পছন্দের সই পাইয়া গেছে। এখন ঘরের মাইনেসের পছন্দ আর নজর করা বরাবর এই রকম থাকলেই হয়। মোতালেব বলল, চোখ যতদিন আছে নজরও ততদিন থাকবে। দিন রাত ভারী আদরে তোয়াজে রাখলো মোতালেব বউকে। কোনো মাছ খেতে ভালোবাসে ফুলজান, ঘাটে যাওয়ার আগে শুনে যায়। আটে পয়সা না থাকায় কারো কাছ থেকে পয়সা ধার করে কেনে সেই মাছ। ডিমটা, আনাজটা, তরি তরকারিটা যখন যা পারে হাটে বাজার থেকে নিয়ে আসে মোতালেব। ফি হাটে আনে পান ও সুপারি, খয়ের মশলা। ফুলবানু বলে, এত পান আইনো কেন? তুমি তো বেশি ভক্ত না পানের।
দিনরাতি খালি ফুরুত ফুরুত তামাক টানো। মোতালেব বলে, পান আমি তোমার জন্য আনি, দিন ভইরা পান খাবা, খাইয়া খাইয়া ঠোঁট রাঙাইবা। ফুলবানু ঠোঁট ফুলিয়া বলে, কেন? আমার ঠোঁট এমনে বুঝি রাঙা না যে পান খাইয়া রাঙাইতে হবে? আমি পান সাইজ্জা দেব, তুমি বরং দিনরাত খাইয়া ধরো। তামাক খাইয়া খাইয়া কালা হইয়া গেছে ঠোঁট, পানের রসে রাঙাইয়া নেও। মোতালেব হেসে বলল, পুরুষ মানুষের ঠোঁট তো ফুলজান, কেবল পানের রসেই রাঙা হয় না, আর একজনের পান খাওয়া ঠোঁটের রসেও লাগে। নিজেই ভুঁই ক্ষেত নেয় মোতালেফের। মালিকদের, মুখুজ্জিদের কিছু কিছু জমি বর্গা চাষে, কিন্তু ভালো কিষাণ বলে তেমন খ্যাতি তার নেই। জমির পরিমাণ, ফসলের পরিমাণ অন্য সকলের মতো নয়। শিকদারের মুন্সিতে জমিতে কিষাণ খাটে, পাট নিড়ায়, পাট কাটে, পাট গাছ জাগ দেয়, ধোয়, মেলে, ভারী খেজমত খাটুনি খাটে। ফর্সা রং রোদে পুড়িয়ে কালো হয়ে যায় মোতালেফের। বর্গা জমির পাট খুব বেশি ওঠে না উঠানে। শিকদাররা, মুন্সিরা নগদ টাকা দেয়। কেবল মালিক আর মুখুজ্জের বিঘেটাকে ভুঁইয়ের ভাগের অর্ধেক জাগ দেওয়া পাট নৌকা ভরে খালের ঘাটে এনে নামায় মোতালেব। পাট ছড়াতে ভারী উৎসাহ ফুলবানুর, কিন্তু মোতালেব সহজে তাকে পাটে হাত দিতে দেয় না। বলে, কষ্ট হবে, পচা গন্ধ হয়ে যাবে গায়ে। ফুলবানু বলে, হইল তো বইয়া গেল, রোদ্দে পুইরা তুমি কালা কালা হইয়া গেলে, আর আমি পাট নিতে পারবো না, কষ্ট হবে? কেমনতর কথা কইয়া লও তুমি মিয়া, নিজেদের পাট তো বেশি নয়, 5টি পাওয়া যায় না। ফুলবানুর ইচ্ছা অন্য বাড়ির জাগ দেওয়া পাটও সে ছাড়িয়ে দেয়। সেই ছাড়ানো পাটের পাটকাঠিগুলি পাওয়া তো যাবে তাহলে, কিন্তু মোতালেব রাজি নয় তাতে। এত কষ্ট সে বউকে করতে দেবে না। আশ্বিনের শেষের দিকে আউশ ধান পাকে। অন্যের নৌকায় পরের জমিতে কিষাণ খাটতে যায় মোতালেব। কোমর পর্যন্ত জলে নেমে ধান কাটে, আঁটিতে আঁটিতে ধান তুলতে থাকে নৌকায়। কিন্তু মমিন, করিম, হাজিম, আজিম ওদের সঙ্গে সামনে সামনে কাঁচি চলে না তার। হাত বড় ধীরম। মোতালেবের জলে ভারী কাতর মোতালেব। অনেক দিন পিঠে বগলে জোঁক লেগে থাকে। ফুলবানু তুলে ফেলতে ফেলতে বলে, জোঁকটাও ছাইতে পারে না মেয়া, হাত তো ছিল সঙ্গে। মোতালেব বলে, ধান কাটায় হাত 2খান সাথেই ছিল, জোঁক ফেলবার হাত ধুইয়া গেছিলাম বাড়িতে। যেখানে যেখানে জোঁকে মুখ দিয়াছিল সেসব জায়গায় সযত্নে চুন লাগিয়ে দেয় ফুলবানু। আরও 5 জন কিষাণের সঙ্গে ধান মলয় দেয় মোতালেব। দেউনি পায় 5 ভাগের 1 ভাগ। ধামায় করে, পৈকায় করে ধান নিয়ে আসে। ফুলবানু ধান রোদে দেয়, কুলোয় করে চিঁড়া ঝেড়ে ফেলে ধান থেকে। মোতালেব একেবারে বলে, ভারী কষ্ট হয় বউ না? ফুলবানু বলে, কষ্টে একেবারে মইরে গেলাম না। কার নাগাল কথা কও তুমি মিয়া, গেরস্থ ঘরের মাইয়া না আমি? আমি সাঁচাই আসমান গুনা নাইমা আসছি কি? বসন্ত যায়, বর্ষা যায়, কাটে আশ্বিন কার্তিক, ঘুরে আসে ফের শীত। রসের দিনে মোতালেব বতরের দিন, কিন্তু শীতটা এবার যেন একটু বেশি দেরিতে এসেছে। তা হোক, আরও বেশি গাছের বন্দোবস্ত নিয়ে পুষিয়ে নেবে মোতালেব। খেজুর গাছের সংখ্যা প্রতি বছরই বাড়ে। এ কাজে নাম ডাক আছে মোতালেফের। এ কাজে গাঁয়ের মধ্যে সেরা কিন্তু সেই। এবারে বাঁড়ুজ্যেদের 20 গাছ বেড়ে গেল। গাছ কাটার ধুম লেগে গেছে। একটুও বিরাম নেই, বিশ্রাম নেই মোতালেবের। সময় নেই তেমন ফুলবানুর সঙ্গে ফষ্টি নষ্টি রসিকতায়। ধার দেনা শোধ দিতে হবে, সারা বছরের রসদ জোগাড় করতে হবে, রস বেচে গুড় বেচে। দৈত্যের মতো দিন ভর খাটে মোতালেব, আর বিছানায় গা দিতে না দিতেই ঘুমে ঢলে আসে চোখ। 2 হাতে ঠেলে 2 হাত জড়িয়ে ধরে ফুলবানু, কিন্তু মানুষকে নয়, সে আস্ত একটা গাছকে জড়িয়ে ধরেছে। আষাঢ়ে ঘুমোয় মোতালেব,
শব্দ বেরোয় নাক থেকে, আর কোনো অঙ্গ সাড়া দেয় না। মোটা কাঁথার মধ্যেও শীতে কাঁপে ফুলবানু। মানুষের গায়ের গরম না পেলে এত শীতে কি কাঁথায় মানে? কেবল রস আনলেই হয় না, রস জাল দেওয়ার জ্বালানি তো চাই। এখান থেকে ওখান থেকে শুকনো ডালপালা আর খড় বয়ে আনে মোতালেব। ফুলবানুকে বলে, রাস জাল দাও। যেমন মিঠা হাত তেমনি মিঠা ঘুড় বানানো চাই। সেরা আর রসের জিনিস যাওয়া চাই বাজারে। কিন্তু হাঁড়িতে হাঁড়িতে রসের পরিমাণ দেখে মুখ শুকিয়ে যায় ফুলবানুর, বুক কাঁপে তার। 2-1 হাঁড়ি রস জাল দিয়েছে সে বাপের বাড়িতে, কিন্তু এত রস একসঙ্গে কোনো দিনও দেখেনি সে। কোনো কালে জাল দেয়নি এত রস। মোতালেব তার ভঙ্গি দেখে হেসে বলে, ভয় কি? আমি তো আছি কাছে কাছে। তোমার পুছ কইরো, আমি কইরা কইরা দেব। মনের মধ্যেই যেমন টকবক করে রস, জ্বালার মধ্যেও তেমন করা চাই। কিন্তু উঠানের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে মনের রস শুকিয়ে আসে ফুলবানুর। নিবু নিবু করে উনুনের আগুন, তেমন করে টকবক করে না জ্বালায় রস। সারা দুপুর উনানের ধারে বসে বসে চোখ মুখ শুকিয়ে আসছে ফুলবানুর। রূপ ঝলসে যায় তার, তবু গুড় হয় না পছন্দ মতো। কেমন যেন নরম নরম থাকে পাটালি, কোনো দিন না পুড়ে তেতো হয়ে যায়। মোতালেব রুক্ষ স্বরে বলে, কেমন তরো মাইয়া তুমি? কত কইরা কইরা দেখাইয়া দিলুম, বুঝাইয়া দিলুম, বোঝো না কেন? এত গুড় হইছে, এই নিয়ে খদ্দেরে কেন পয়সা দিবে এই তিতো গুড়? ফুলবানু একটু হাসতে চেষ্টা করে। কেনবে না কেন? বেচতে জানলেই কেনবে। মোতালেব খুশি হয় না, হাসিতে বলে, তাহলে তুমি যাইয়া ধামা লইয়া বেচ্চা আসো বাজারে। তুমি আইসছো বেচ্চা, খুব সুরদ মুখের দিকে চাইয়া যদি কোনো গুড়ের দিকে চাই না কেন? গুড়ের দিকে চাইয়া কেমন করিবে চাইবে? বোকা তো নয় ফুলবানু, অকেজো তো নয় একেবারে। বলতে বলতে শেখাতে শেখাতে 2-4 দিনের মধ্যেই কোনো রকমে চলনসই গুড় তৈরি করতে শিখল ফুলবানু। বাজারে গুড় একেবারে অচল রইল না, কিন্তু দর ওঠে না গতবারের মতো। খদ্দেররা তেমন খুশি হয় না দেখে। পুরনো খদ্দেররা এবার গুড়ের দিকে চায় না, একবার মুখের দিকে চায় মোতালেফের। এ তোমার কেমনতর গুড় হইল মিয়া? গত হাটে নিয়া দেখলাম, গেল বছরের মতো সুদায় পাইলাম না। গেলবারও তো গুড় খাইয়াছি তোমার, জিভায় যেন জড়াইয়া রইয়াছে, আর স্বাদ ঠোঁটে লাগাইয়াছে। এবার তো তেমন হইল না। তোমার গুড়ের ঠিকা এবার ছদন শেখ, মদন শিকদারের গুড়ের সুদয় বেশি। বুকের ভেতর পুড়ে যায় মোতালেফের, রাগে সর্বাঙ্গ জ্বলতে থাকে তার। গতবারের মতো এবার স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে। কেন? সে তো কম খাটছে না, কম পরিশ্রম করছে না গতবারের চেয়ে। তবু কেন স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে? তবু কেন দর উঠছে না? লোকে দেখে খুশি হচ্ছে না কেন? খেয়ে খুশি হচ্ছে না কেন? গুড়ের সুখ্যাতি করছে না কেন তার? এত নিন্দামন্দ সন্ধে হচ্ছে কেন তাকে? কিসের জন্য? রাতে বিছানায় শুয়ে শুয়ে রস জাল দেবার কৌশলটা আরও বার কতেক মোতালেব বলল ফুলবানুকে। হাতায় কইরা কইরা ফোঁটা দেখবা নামাইবার সময় হইল কিনা, ডালবার সময় হইল কিনা রস। ফুলবানু বিরক্ত বিরস মুখে বলে, হ হ চিনছি চিনছি, আর বক বক কইরো না, ঘুমাতে দাও মানুষরে। হঠাৎ মোতালেবের মনে পড়ে গেল মাজু খানের কথা। রাতে শুয়ে শুয়ে রস আর গুড়ের কত আলোচনা করছে তার সঙ্গে মোতালেব। মাজু খাতুন এমন করে মুখ ঝামটা কখনো দেয়নি তাকে, অস্বস্তি জানায়নি ঘুমের ব্যাঘাতের জন্য। সাগ্রহে শুনেছে, সানন্দে কথা বলেছে। পরদিন বেলা প্রায় দুপুর নাগাদ কোত্থেকে এক বোঝা জ্বালানি মাথায় করে নিয়ে এলো মোতালেব। এনে রাখলো সেই পাকাটির জ্বালার দোরের কাছে। কী রকম গুড় হইতেছে আজ ফুলজান? কিন্তু চালার ভেতর থেকে কোনো জবাব এলো না ফুলবানুর। আরও একবার ডেকে সাড়া না পেয়ে বিস্মিত হয়ে চালার ভেতর মুখ বাড়াইয়া মোতালেব, কিন্তু ফুলবানু সেখানে দেখা দিল না কেন?
কীরকম গন্ধ আসছে যেমন ভেতর থেকে। জ্বালার মধ্যে ধরে গেল নাকি গুড়? সাড়ে সাড়ে গোটা পাঁচেক জ্বালায় রস জাল হচ্ছে, টকবক করে রস জ্বালায় মধ্যে। মুখ বাড়িয়ে দেখলো, এগিয়ে গেল মোতালেব। যা ভেবেছে ঠিক তাই। সবচেয়ে দক্ষিণ কোণে জ্বালাটা রস বেশি জাল পেয়ে কি যেন ধরে ধরে লেগে গেছে। পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে ভেতর থেকে। বুকের মধ্যে জ্বালা পোড়া করে উঠল মোতালেফের। গলা চিরে চিৎকার বেরোল, কই, কোথায় গেলি হারামজাদি? ব্যস্ত হয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো ফুলবানো। বেলা বেশি হয়ে যাওয়ায় 2-3 দিন ধরে স্নান করতে পারেনি। শীতের দিন না হইলে গা কেমন চকচক করে, ভালো লাগে না। তাই আজ একটু সোডা সাবান মেখে ঘাট থেকে সকাল সকাল স্নান করে এসেছে সে। নেয়ে এসে পরেছে নীল রঙের শাড়ি, গামছায় চুল নিগড়ে তাতে তাড়াতাড়ি একটু চিরুনি বুলিয়ে নিচ্ছিল ফুলবানো। মোতালেবের চিৎকার শুনে আস্তে চিরুনি হাতেই বেরিয়ে এলো ঘর থেকে। ভিজে চুল শুকিয়ে রইল পিঠের উপর। এক মুহূর্ত জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়া মোতালেব বলল, তারপর ছুটে গিয়ে মুঠি করে ধইল সেই ভিজে চুলের গ্রাস। হারামজাদি, গুড় পুইরা গেল সেই দিকে খেয়াল নাই তোর? তুই আছো সাজগোজ লইয়া? পেটের ভিতর গুণা বাড়াইয়া আইলো তুমি বিদ্যাধরী। এই জন্যই গুড় খারাপ হয়, আমার অপমান হয়, বদনামের দেশ ছড়িয়া গেল আমার তোর জন্য। ফুলবানু বলতে লাগলো, খবরদার, চুল ধইল না মিয়া, বইলা দিলাম, গায়ে হাত দিও না। ও হাতে মারলে মানে যায় বুঝি তোমার? পায়ের কাছে থেকে একটা ছিটা কঞ্চি তুলে নিয়ে তাই দিয়ে হাতে, বুকে, পিঠে মোতালেব সব চালাতে লাগলো ফুলবানুর সর্বাঙ্গে। বলল, কঞ্চিতে মারলে তো আর মান যাবে না শখের ঝির? হাতেই দোষ, কঞ্চিতে তো আর দোষ নেই। ভারী বদরাগী মানুষ মোতালেব, যেমন বেসবুর বেবুঝ তার অনুরাগ, রাগও তেমনি প্রচণ্ড। খবর পেয়ে এলেম শেখ এলো চরকানন্দ থেকে। জামাইকে শাসালো, বকলো, ধমকালো, মেয়েকেও নিন্দামন্দ কম করল না। ফুলবানু বলল, আমারে লইয়া যাও আব্বাজান তোমার সাথে, এমন গোয়ার মাইনিসের ঘর আমি করব না। কিন্তু বুঝিয়ে সুঝিয়ে এলেম শেখ গেল মেয়েকে রেখে। একটু আস্কারা দিলেই ফুলবানু পেয়ে বসবে, আবার তালাক নিতে চাইবে। কিন্তু গৃহস্থ ঘরে এমন বারবার অদল বদল আর ঘর বাঁধলানো কি চলে? তাতে কি মান সম্মান সমাজে থাকে? একটু সবুর করলেই আবার মন নরম হয়ে আসবে মোতালেফের। 2 দণ্ড পরেই আবার মিলমিশ হয়ে যাবে। স্বামী স্ত্রীর ঝগড়াঝাঁটি দিনে হয়, রাতে মেটে। তাই নিয়ে আবার একটা ভাবনা কিসের? মিটে গেল। খানিক বাদেই আবার যেচে আপোষ করল মোতালেব। সেধে ভেজে মান ভাঙালো ফুলবানুর। পরদিন ফের আবার উঠোনের পিঠে রস জাল দিতে গিয়ে ফুলবানু বসল। দুপুরের পর ধামায় বয়ে গুড় নিয়ে চলল মোতালেব হাটে। যাবার সময় বলল, এই 2টা মাস কেইটা গেলে কোনো রকমে তোমার কষ্টের সারবে ফুলবানু। ফুলবানু বলল, কষ্ট আবার কি? কিন্তু কেবল মুখের কথা, কেবল যেন ভদ্রতার কথা, মনের কথা যেন ফুটে বেরোলো না দুজনের কারোরই মুখ দিয়ে। সে কথায় ধরল আলাদা, ধ্বনি আলাদা, স্বর আলাদা, তা তো কোনো চিনতে কারুর বাকি নেই। বলেও জানে, শোনেও জানে। হাটের পর হাট যায়, রসের বোতল প্রায় শেষ হয়ে আসে। গুড়ের খ্যাতি বাড়ে না মোতালেফের, দর চড়ে না, কিন্তু তা নিয়ে ফুলজানের সঙ্গে বাড়ি এসে আর তর্ক বিতর্ক করে না মোতালেব। চুপ করে বসে হুঁকোয় তামাক টানে। খেজুর গাছ থেকে নল বেয়ে চুইয়ে চুইয়ে রস পড়ে হাঁড়ির মধ্যে। ভোরে গাছে উঠে রস ভরা বড় বড় হাঁড়ি নামিয়ে আনে মোতালেব। কিন্তু গত বছরের মতো সে সুখ নেই মনে, ফুর্তি নেই মনে। ঘামে আবারও সর্বাঙ্গ ভিজ যায়, কিন্তু শুকনো প্যাকাটির মতো খটখট করে মন। দুপুরে রোদের মতো খাঁ খাঁ করে।
কোথাও ছিটে ফোঁটা নেই রসের সন্ধান। রসের হাঁড়িতে ভরে যায় উঠোন, রসবতী নারী ঘরের মধ্যে ঘোরাফেরা করে, তবু যেন মন ভরে না, কেমন যেন খালি খালি মনে হয় দুনিয়া। একদিন হাটের মধ্যে দেখা হয়ে গেল নদীর পাড়ের নাদির শেখের সঙ্গে। সেলাম মিয়া সাব। আকেলাম আসসালাম। মালিকেম আসসালাম। মোতালেব বলল, ভালো সব তো? ছাওলা পান ভালো তো? মাজু খাতুনের কথাটা মুখে এলেও আনতে পারল না সে মোতালেব। নাদুর একটু হেসে বলল, ও মেয়া, ভালোই আছে সব, খোদার দাওয়ায় চাইয়া যাইতে কোনো রকমে চইলা যাচ্ছে। মোতালেব একটু ইতস্তত করে বলল, ছাওয়া পানের জন্য সের 2-3 গুড় লইয়া যান না মেয়া, ভালো গুড়। নাদির শাহ হেসে বলল, ভালোই তো, আপনার গুড় তো কোনো কালেই খারাপ হয় না। হঠাৎ ফস করে কথাটা মুখ থেকে বেরিয়ে যায় মোতালেবের, না মেয়া, সেদিন আমার আর নাই। অবাক হয়ে নাদির এক মুহূর্ত তাকিয়ে থাকে মোতালেবের দিকে। এ কেমনতর ব্যাপারী, গুড় বেচতে এসে নিজের গুড়ের নিন্দা কেউ করে নিজে? নাদির শাহ জিজ্ঞাসা করেন, কত কইরা দিয়াছ? দামের জন্য কি, 2 সের গুড় দিলাম আপনার পোলাপানের খাইতে। কতক জানি চাচাই দিয়েছে, এটাই কইবেন। নাদির ব্যস্ত বলো, না 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 না, সে কি মিয়া, আপনার বেচবার জিনিস দাম না দিয়া নেব কেন কইরা? মোতালেব বলে, আচ্ছাই, নিয়া তো সাইন আজ, খাইয়া দেখেন, দাম না হয় সামনের হাটে দিবেন। বলতে বলতে কথাগুলো যেন মুখে আটকে যায় মোতালেবের। একেবারে জিনিস কাটবার জন্য বলতে হয় এসব কথা। গুড়ের গুণাগুণ কথা ঘোষণা করতে হয় খদ্দেরের কাছে, কিন্তু মনে মনে জানে কথাগুলো কত মিথ্যা। পরের হাটে সব খদ্দের আর পারতপক্ষে গুড় কিনতে আসে না তার কাছে, ভিড় করে না তার গুড়ের ধামার সামনে। আগের বছরে গুড় ফেলতে না ফেলতে গুড় বাজারে আসতে না আসতে ধমাধম বিক্রি হয়ে যেত। একে বলা কওয়া 1 সের গুড় কেমন বিনা দামে নিতে রাজি হয় নাদির, আর বাকি 2 সেরের পয়সা গুনে দেয় জোর করে মোতালেবের হাতের মধ্যে। মাজু খাতুন সব শুনে আগুন হয়ে উঠে রেগে যায়। ও গুড় ছাওয়া পানের খাইতে চায়, খাউক, আমি ওই গুড় ছোঁবও না, হাতও দিব না, তেমন বাপের বেটি আমি নই। 1 হাট যায়, নাদির আর ঘেঁষে না মোতালেবের গুড়ের কাছে। মাজু খাতুন নিষেধ করে দিয়েছে নাদিরকে, খবরদার, ওই মাইনিসের সাথে যদি ফের খাতির কইরো নাদির, আমি চইলা যাব ঘর কুন্না ছাইরা, রইবে তোমার পোলাপান, আমার আর দেখতে পাইবা না। মনে মনে মাজু খাতুনকে ভারী ভয় করে নাদির, কাজে কর্মে সরসে কথায় বার্তায় বেশ, কিন্তু রাগলে তার কাণ্ডজ্ঞান থাকে না তার বিবিজানের। দিন কয়েক পরে একদিন ভোরবেলায় 2টি সেরা গাছের সবচেয়ে ভালো 2 হাঁড়ি রস নিয়ে নদীর ঘাটে দিয়ে খেয়া নৌকায় উঠে বসলো মোতালেব। ঝামটানো ফুল গাছটার পাশ দিয়ে ঢুকলো গিয়ে নাদিরের উঠানে। বাড়ি আছেন নাকি মেয়া? হুঁকো হাতে নাদির বেরিয়ে এলো ঘর থেকে। কেডা? ও আপনি, আসেন আসেন। আবার রস নিয়ে আইসেন কেন মেয়া সাব? মোতালেবকে আমন্ত্রণ জানায় বটে নাদির, কিন্তু মনে মনে ভারী শঙ্কিত হয়ে উঠল মাজু খানের জন্য। সে মানুষের নাম গন্ধ শুনতে পারে না বিবি, সেই মানুষ নিজে এসে সশরীরে হাজির হয়েছে। না জানি কি কেলেঙ্কারিটাই ঘটাবে তার বিবি যান, না ভেবেছে নাদির। তাই বাখারির বেড়ার ফাঁক দিয়ে মোতালেবকে দেখতে পেয়েই স্বামীকে ঘরের ভিতর ডেকে নিল মাজু খাতুন। তারপর মোতালেবকে শুনিয়ে শুনিয়ে বলল, যাইতে কও ও বাড়ি গুনা, এখনই নামাইয়া যাইতে কও, একটুও রহম ভরম নাই মনের মধ্যে? কোনো মুখে উঠে আসলো এখানে? নাদির ফিস ফিস করে বলে, আস্তে আস্তে, একটু গলা নামাইয়া কথা কও বিবিজান, শুনতে পাইবে। মাইনিসের বাড়ি মানুষ আইসে, এমন কইরা কথা কয় নাকি? কুকুর বিড়ালেও তো এমন কইরা কেউ খেদায় না, মাইনিসেরে কেমন করে খেদাবো? মাজু খাতুন বলল,
তুমি বোঝো না মিয়া, কুকুর বিড়াল থেক্কাও অধম থাকে মানুষ, শয়তানের থেক্কাও সাংঘাতিক শয়তান হয় মানুষ। পুছ করো, রস খাওয়াইতে যে আইলো আমারে, একটুও ভয় ডর নাই মনে, একটুও কি লজ্জা শরম নাই? একটা কথাও মৃদুস্বরে বলিল না মাজু খাতুন, আর সব কথাই কানে যাচ্ছিল মোতালেফের। কিন্তু আশ্চর্য, এত কঠিন এত রূঢ় ভাষাও যেন তাকে ঠিক আঘাত করছিল না, বরং মনে হচ্ছিল এত নিন্দা মন্দ, এত গালাগাল তিরস্কারের মধ্যেও কোথাও যেন একটু মাধুর্য মিশে আছে। মাজু খাতুনের তীব্র কর্কশ গলার ভেতর থেকে আহত বঞ্চিত নারীর অভিমানরুদ্ধ কণ্ঠের আমেজ আসছে যেন একটু একটু করে। ছ্যানের খোঁচায় নলের ভিতর দিয়ে ফোঁটায় ফোঁটায় চুঁইয়ে চুঁইয়ে পড়ছে রস। দাওয়ায় উঠে রসের হাঁড়ি দুটি হাত থেকে মাটিতে নামিয়ে রেখে মোতালেব নাদিরকে ডেকে বলল, মেয়ে আসাব, শুনবেন একটু? নাদির লজ্জিত মুখে ঘর থেকে বেরিয়ে এসে বলল, বসেন মেয়া বসেন, ধরেন তামাক খান। নাদিরের হাত থেকে হুঁকোটা হাতে বাড়িয়ে নিল মোতালেব, কিন্তু সঙ্গে সঙ্গেই মুখ লাগিয়ে টানতে শুরু করলো না। হুঁকোটা ধরে রেখেই নাদির সাহের দিকে তাকিয়ে বলল, আমার হইয়া একটা কথা কন বিবিরে। নাদির বলল, আপনারই কইয়া দেন, দোষ কি তাতে? মোতালেব বলল, না আপনিই কন, কথা কবার মুখ আমার নেই। কন যে মোতালেব মিয়া খাওয়ার জন্য আনে নাই রস, সেইটুকু বুদ্ধি তার আছে। নাদির কিছু বলবার আগেই মাজু খাতুন ঘরের ভেতর থেকে বলে উঠল, তয় কিসের জন্য আইসে? নাদিরের দিকে তাকিয়ে তাকিয়ে জবাব দিল মোতালেব, বলল, কোন যে আইসে জাল দিয়া 2 সের গুড় বানাইয়া দেওয়ার জন্য। সেই গুড় ধামাই কইরা হাটে নিয়া যাবে মোতালেব মিয়া, নিয়া বেচবে অচেনা খদ্দেরের কাছে। এবছর 1 ছটাক পছন্দসই গুড়ও সে হাটে বেচতে পারে নাই, কেবল গাছ বাড়াইয়া সার হইছে তার। গলাটা যেন ধরে এলো মোতালেফের। নিজেকে একটু সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে আরও কি বলতে যাচ্ছিল, বাকারির বেড়ার ফাঁকে চোখ পড়ল কালো কালো বড় বড় আর দুটো ছলছলে চোখ উঠছে। চুপ করে তাকিয়ে রইল মোতালেব, আর কিচ্ছু বলা হলো না। হঠাৎ যেন হুঁশ হলো নাদির শেখের, বলল, ও কি মিয়া, হুঁকাই যে কেবল ধৈরা রইলে হাতে, তামাক খাইলে না যে? আগুনি কি নিভা গেল? কি নিভা গেল কাইলকার? হুঁকোতে মুখ দিতে দিতে মোতালেব বলল, না মেয়া ভাই, আগুন এখনও নেবে নাই। আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি বৈশাখী বলছি, আমি ভীষণ ভালো আছি, ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো। সবই তোমাদের দয়া, আমি যে ভালো আছি তোমাদের জন্য। তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাতেই আমার মনে খুশি হয়। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নমস্কার।